নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বন্ধুরা, আজকে আমি একটু স্বামীজির একটি বই থেকে পাঠ করে আপনাদের শোনাচ্ছি। তো পৃথ্বীরাজ সেনের লেখা স্বামীজির আলোকে নেতাজি। নেতাজির সম্বন্ধে উনি কি লিখেছেন এখানে আমি একটু পাঠ করে শোনাচ্ছি আজকে। এখন আমার গুরুদেবের বই আমার কাছে এখন আমি পাইনি। তো স্বামীজিকে এবং নেতাজিকে আমরা সকলেই খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। উনি আমাদের জীবনের আদর্শ। তো নেতাজি কী প্রভাব ছিল স্বামীজির ব্যাপারে সেটা আমি একটু পাঠ করছি পৃথ্বীরাজ সেনের লেখা থেকে। স্বামীজি ব্যক্তিগতভাবে মনে করতেন যে তার জীবন দর্শনের উপর রামকৃষ্ণ ও বিবেকানন্দের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে প্রভাব আছে। নিবেদিতার মতো তিনিও এই দুই মাহাত্ম্য পুরুষ দ্বারা নানাভাবে প্রণোদিত ও উদ্বোধিত হয়েছিলেন। জীবনে চলার পথে সুভাষকে অনেক অনভিপ্রেত মুহূর্তের সামনে এসে দাঁড়াতে হয়েছে। যখনই মনে হয়েছে যে পথ অন্ধকারে সমাচ্ছন্ন, তিনি তার গুরু বিবেকানন্দকে স্মরণ করেছেন। তো বন্ধুরা, এখানে আমরা কি বুঝলাম? উনি ওনার স্বামী বিবেকানন্দকে নেতাজি গুরু হিসাবেই দেখতেন। বিবেকানন্দ বোধহয় এক 40 আলোক শিখাসম তার সামনে দেদীপ্যমান ছিলেন। যুগনায়ক বিবেকানন্দ এবং দেশনায়ক সুভাষচন্দ্রের মধ্যে যে আধ্যাত্মিক যোগাযোগ স্থাপিত হয়েছিল তা অনেক বিশিষ্ট বাঙালি এবং ভারতীয় বুদ্ধিজীবী মনে প্রাণে অনুভব করেছিলেন। যেমন ভারতবর্ষের সাম্যবাদের প্রধান প্রবক্তা এবং প্রখ্যাত বিপ্লবী মানবেন্দ্রনাথ রায় লিখেছেন, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অরবিন্দ এবং বিপিনচন্দ্র বিপ্লবাত্মক স্বদেশিকতার প্রবর্তক করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার উৎস ছিল স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। বিবেকানন্দের আধ্যাত্মিক স্বদেশ ভাবনা সেই যুগের শিক্ষিত যুবক সম্প্রদায়কে একেবারে উদ্বেল করে তুলেছিল। তাদের মধ্যে স্বদেশ প্রেমের তীব্র বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত করেছিল। এই প্রভাব যে নেতাজিকেও আচ্ছন্ন করেছিল তা অবশ্যই আমরা ঘোষণা করব। যেমন জাতীয় অধ্যাপক এবং ভারতের অনেক ঘটনার নীরব সাক্ষী অধ্যাপক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং পরবর্তীকালে আমার নিজের মনে হয়েছে স্বামী বিবেকানন্দের প্রভাব ছাড়া যে সুভাষচন্দ্রকে ভারতবর্ষে দেখেছে তার আত্মপ্রকাশ সম্ভবই ছিল না। প্রসঙ্গত মনে রাখতে হবে যে ডক্টর চট্টোপাধ্যায় বিংশ শতাব্দীর প্রারম্ভ থেকে ভারতের নবজাগরণের ইতিহাসে এক বিদগ্ধ সাক্ষীস্বরূপ বিরাজ করেছেন। তাই তার মতো এক মহান ব্যক্তি যখন একথা বলেন তখন এই কথার যথার্থতা আমরা অনুভব করতে পারি। ভারতের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদারের সঙ্গে সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তিনি লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে যে স্বামীজির খুব বেশি প্রভাব ছিল, নেতাজি স্ত্রীর কথোপকথনে আমি তাহা বহু পরিচয় পেয়েছি। সুভাষচন্দ্রের অন্তরঙ্গ বন্ধু এবং তার জীবনের উত্থান পতনের সাক্ষী চারুচন্দ্র চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন, INA was actually born at কটক। কটকেই আজাদ হিন্দ বাহিনী জন্ম এবং তার উৎস স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী। 1932 সালের 6 মে তারিখে মধ্যপ্রদেশের সিরনি সাবজেল থেকে পুনার বিখ্যাত মারাঠা পত্রিকার অন্যতম সম্পাদক AR ভাটকে সুভাষচন্দ্রকে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠির বঙ্গানুবাদটি পড়লে আমরা বুঝতে পারব যে সুভাষ স্বামীজিকে শ্রদ্ধা করতেন। সুভাষচন্দ্র লিখেছেন, ত্যাগে বেহিসাবি, কর্মে বিরামহীন,
প্রেমে সীমাহীন স্বামীজির জ্ঞান ছিল যেমন গভীর তেমনই বহুমুখী। আমাদের সমাজে এরূপ ব্যক্তিত্ব বাস্তবিকই বিরল। স্বামীজি ছিলেন বহুরূপ সম্পূর্ণ পূর্ণাঙ্গ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও এই মহাপুরুষের বিষয়ে কিছুই বলা হবে না। এমনই ছিলেন তিনি মহৎ, এমনই ছিল তার চরিত্র, যেমন মহান তেমনি জটিল। আজ তিনি জীবিত থাকলে আমি তার চরণেই আশ্রয় নিতাম। তো বন্ধুরা, এখানে দেখছো যে স্বামী বিবেকানন্দের চরণে তিনি আশ্রয় নিতেন। কে বলেছে কথা? নেতাজি সুভাষচন্দ্র। তো পর থেকে পাঠ করছি। আমরা সকলেই জানি যে জীবনের এক ক্রান্তিকালে বিবেকানন্দ রচনাবলীর সঙ্গে সুভাষের পরিচয় হয়। হঠাৎ সুভাষের চোখের সামনে সহস্র সূর্যের দ্বারা উন্মোচিত হয়ে ওঠে সূর্যের দ্বার উন্মোচিত হয়ে ওঠে। সুভাষ বুঝতে পেরেছিলেন যে জীবনের প্রতিটি মুহূর্তকে কীভাবে দেশমাতৃকার চরণে উৎসর্গ করতে হয়। তারপর থেকে জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত সুভাষ স্বামীজির বক্তব্যকে বাস্তবায়িত করার কাজে নিজেকে নিযুক্ত করেন। সুভাষ যে এত অল্প বয়সের মধ্যে এত বেশি কাজ করতে পেরেছেন তার অন্তরালে ছিলেন এই সন্ন্যাসী। তিনিও জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক কাজে নিযুক্ত করেছিলেন। তাই আমরা অনায়াসেই বলতে পারি যে সুভাষ প্রতি মুহূর্তে স্বামীজির দ্বারা নানাভাবে উদ্ধৃত হয়েছিলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি আবার কালকে বাকি অংশ পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম।